মুভি শুরুতেই আমাদের 1939 সালের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একটি টেপ রেকর্ডার চলতে দেখি। সেখানে একটি মেয়েকে দেখানো হয় যার হাতে একটি ক্রস ছিল। সে এটিকে দিয়ে আকাশের দিক নির্দেশ করছিল, আর এরই সাথে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে, আর তার সাথে সাথে অন্ধকার দূর হয়ে পৃথিবী আলোকিত হয়ে যায়। আর পৃথিবী হঠাৎ অন্ধকার হয়ে যাওয়ার কারণ এটাই ছিল যে তখন সূর্যগ্রহণ চলছিল, আর মেয়েটির প্রার্থনা ঈশ্বরের কাছে গৃহীত হওয়াতে সেখানকার সবাই মেয়েটিকে তাদের রক্ষাকর্তা হিসেবে বিবেচনা করতে শুরু করে দেয়। তারা অনেক আশা নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারা তার কাছে আসে এবং চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরে, আর সেখানকার সবার হাতেও একটি করে ক্রস ছিল। এরপর আমাদের 10 বছর পরের দৃশ্য দেখানো হয়, আর যখন সময়টা ছিল 1949 সাল, আমরা নার্সিসা নামের একজন সিস্টারকে দেখি যে তার সমস্ত কিছু নিয়ে এই চার্চে এসে ওঠে। আর সে এখানে এসেই দেখতে পায় এই চার্চের দেয়ালে প্রচুর গুলির চিহ্ন রয়েছে। এরপর আমরা একজন নান সিস্টারকে দেখতে পাই যে কিনা এখানকার নানদের মধ্যে প্রধান। সেই নার্সিসাকে চার্চের ভেতরে নিয়ে আসে, আর সে তাকে জানায় যে যুদ্ধের পরে এখানে নিরাপত্তা আর শান্তি বিরাজ করছে। এখানকার সব পুরনো লোকজন যারা এখান থেকে চলে গেছে, আর পুরনো লোকজনদের মধ্যে একমাত্র আমি এখানে রয়ে গেছি, যে কিনা এখানকার প্রধান এবং মাদার সুপিরিয়র হিসেবে দায়িত্ব পালন করছি। আর বর্তমানে এই চার্চটিকে দরিদ্র শিশুদের জন্য একটি স্কুল হোস্টেলে রূপান্তরিত করা হয়েছে। দরিদ্র লোকজনদের বাচ্চারাই এখানে পড়াশোনা করতে আসে। এরপর আমরা দেখি যে নার্সিসা মাদার সুপিরিয়রের সাথে দেখা করে যে এই স্কুল হোস্টেলটিকে চালাচ্ছে। তখন হঠাৎ নার্সিসার চোখ একটি ছবিতে আটকে যায়, যে ছবিটি ছিল ওই মেয়েটির যাকে আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। আর তাদের মধ্যকার আলোচনার থেকে আমরা জানতে পারি যে সিস্টার নার্সিসা মূলত এখানে এসেছে এই ছোট ছোট অসহায় শিশুদের পড়াশোনা করানোর জন্য, কারণ রিসেন্টলি একজন সিস্টার এই স্কুল ছেড়ে চলে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে এখন পর্যন্ত কেউ এটাই জানতে পারেনি হঠাৎ করে সে কোথায় গায়েব হয়ে গেছে। পরের দৃশ্যে আমরা দেখি সিস্টার নার্সিসাকে থাকার জন্য একটি রুম দেওয়া হয়েছে, যেখানে সে তার সমস্ত জিনিসপত্র রেখেছে। কিন্তু তার সুটকেস যখন সে রাখতে পারছিল না, তখন সেখানে সে একটি বাক্স দেখতে পায়। আর যখন সে বাক্সটি খুলে সেখানে সে একটি চিঠি, একজন সিস্টারের ছবি এবং এক জোড়া কাঁচি দেখতে পায়। আর সেখানে সিস্টারের নামও লেখা ছিল, আর তার নাম ছিল সকোরো। আর ওই সিস্টারের পিকটি হাতে নিয়ে নার্সিসা যখন তার নাম ধরে ডাকে, সাথে সাথে তার সামনে থাকা চেয়ারটি মুভ করতে শুরু করে, আর হঠাৎ করে চেয়ারটি জোরে জোরে শব্দ করে নিচে পড়ে যায়। আর দরজার বাইরে কেউ দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। কিন্তু যখন সে দরজা খুলে বাহিরটা দেখে, তখন সে সেখানে কাউকে দেখতে পায় না। অথচ হঠাৎই তার চোখ তার রুমের সামনের দেয়ালে পড়ে যায়, যেখানে সে একটা চিহ্ন দেখতে পায় যেটা সে এর আগে দেখেনি। কিন্তু সে এই চিহ্নটি নিয়ে বেশি চিন্তা না করে সে ক্লাসে চলে যায় এবং ক্লাস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর যেহেতু আজ নার্সিসার এই ক্লাসে প্রথম দিন ছিল, তাই সে তার স্টুডেন্টদের সাথে পরিচিত হচ্ছিল। প্রথমে সে তার নিজের সম্পর্কে স্টুডেন্টদেরকে বলতে শুরু করে। সে তার নিজের নামটি বোর্ডে লিখতেই সেখানকার পরিবেশ পুরোপুরি বদলে যায়, কারণ বাচ্চারা তার নামটি দেখে কোনো এক অজানা কারণে আতঙ্কিত হয়ে যায়। তারা সবাই বিড়বিড় করে অস্পষ্টভাবে কিছু একটা বলতে থাকে, যেটা সিস্টার নার্সিসা বুঝতে পারছিল না। ক্লাস শেষে নার্সিসা রোজার কাছে আসে, আর তার কাছে এটা জানতে চায় যে তারা সবাই কেন বোর্ডে লেখা নামটি নিয়ে এতটা আতঙ্কিত হয়ে পড়েছে। আর রোজা সিস্টার নার্সিসাকে কিছু একটা বলার আগেই রোজার টুইন সিস্টার মানে যমজ বোন তাকে বলে যে সে এটা সম্পর্কে তাকে কিছুই বলতে পারবে না। আর নার্সিসা যখন তার নিজের রুমে আসতে যাবে, তখন সে লক্ষ্য করে যে তার রুমের দেয়ালে ওই দাগটি এখনও রয়েছে, এমনকি সেটি আগের চেয়ে আরও একটু বৃদ্ধি পেয়েছে। রাতের বেলা কেউ একজন এসে আরও একটি লাইন বা দাগ এঁকে গেছে, কিন্তু তখনও সিস্টার নার্সিসা এটাকে খুব একটা পাত্তা দেয়নি। এরপরে দৃশ্যে আমরা মাদার সুপিরিয়রকে দেখি যে নার্সিসাকে একটা অ্যালবাম দেখাচ্ছিল, যেখানে ওই সকল সিস্টারদের পিকচার ছিল যারা এখানে কাজ করতে গিয়ে মারা গেছে।
সিস্টার নার্সিসা তখন লক্ষ্য করে যে সেখানে একজন মিসিং আছে, আর তখন সে বুঝতে পেরে যায় যে এই মিসিং সিস্টার আর অন্য কেউ নয়, এটি অবশ্যই সিস্টার সকোরো। সে তার রুমে যাকে দেখতে পেয়েছিল সে তার নিজের রুমে ফিরে এসেছে, মানে সিস্টার নার্সিসাকে দেয়া এই রুমটি সকোরোর ছিল। আর এরই সাথে পূর্বের ন্যায় আবারও চেয়ারটি মুভ করতে শুরু করে এবং শব্দ করে নিচে পড়ে যায়, আর পূর্বের মতো আবারও জোরে জোরে কেউ দরজা ধাক্কাতে থাকে, আর সে আবারও দরজা খুলে কাউকেই দেখতে পায় না। মানে পূর্বের ঘটে যাওয়া ঘটনাটি হুবহু রিপিট হয়েছে, কিন্তু এখন সে অনুভব করতে থাকে যে হয়তো তার কোনো ভুলের কারণে এমনটা ঘটছে, আর এই কারণে সে নিজের শরীরে একের পর এক আঘাত করতে থাকে। কারণ তাদের ধর্মে এটা বিশ্বাস করা হয়ে থাকে যে কেউ যদি নিজেকে আঘাত করতে থাকে সে নিজেকে শাস্তি দিল, আর ফলস্বরূপ তার পাপ ধুয়ে গেল, মানে সে তার পাপ থেকে মুক্ত হয়ে গেল। পরবর্তী দৃশ্যে আমরা এর পাশের রুমেই অনেকগুলো মেয়েকে ঘুমাতে দেখি। তাদের মধ্যে একজন জেগে থাকে কারণ তার ওয়াশরুম যাওয়ার ছিল, তাই সে রোজাকে ডেকে তার সাথে যেতে বলে। আর রোজা তখন বাইরে থেকে কিছু অদ্ভুত ও ভয়ানক গোলমালের শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু তবুও সে এটাকে ইগনোর করে তার সাথে ওয়াশরুমের দিকে যায়। কিন্তু সেখানেও অনেক ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎই পানির ট্যাপটি নিজে থেকেই চালু হয়ে যায়, আর সম্পূর্ণ বাথটাবটি পানিতে পূর্ণ হয়ে যায়, আর বাথটাবের সেই বের হওয়া পানিগুলো ঢেউয়ের মতো অনেক জোরে জোরে দুলতে থাকে, আর আবারও হঠাৎ করেই এত পানি কোথাও একটা উধাও হয়ে যায়। এরপর রোজা বাথটাবে কারো একজনের কেটে নেওয়া চুল দেখতে পায়, আর সে সেদিকে তাকিয়ে থাকে, আর তখনই সে সেখানে কারোর উপস্থিতি অনুভব করে, তাই সে অনেক জোরে চিৎকার করে ওঠে, আর তার চিৎকার শুনে হেড নান সেখানে চলে আসে। এরপর একটা মেয়ে যে রুমের ভেতর সবার সাথে ঘুমাচ্ছিল সে হঠাৎই চিৎকার করতে শুরু করে, আর তার চিৎকার শুনে সেখানকার সবাই জেগে যায়, আর সে সবাইকে বলতে থাকে যে কেউ একজন তাকে ঘুমের মধ্যে তার চুল কেটে নিয়েছে। সে এই কথাটি এই জন্য বলেছিল যে সেখানে একটি কেচি দেখতে পাওয়া যাচ্ছিল, আর তার মাথার চুলও মিসিং ছিল, মানে কাটা অবস্থায় ছিল। আর যেহেতু রোজা বাথটাবে কোনো মেয়ের চুল দেখতে পেয়েছিল, তাই সবাই ভেবে নেয় যে এটা হয়তো রোজারই কাজ। কিন্তু যদিও রোজা খুব কাঁদছিল আর বারবার সবাইকে বোঝাতে চেষ্টা করছিল যে এটা সে করেনি, তবুও কেউ তার কথা বিশ্বাস করতে চাইছিল না। আর হেড নান তাকে পরের দিন সকালে যখন সিস্টার নার্সিসা তার ক্লাসরুমে যায়, সেখানে সেদিন সে রোজাকে দেখতে পায় না। পরে সে জানতে পারে যে হেডনান তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য সেলে লক করে রেখেছে। আর নার্সিসা যখন সেখানে মানে রোজার সাথে দেখা করতে যায়, তখন রোজা তাকে বলে যে সে কাজটি করেনি, কারণ সে ওই সময় বাথরুমে একটি মেয়ের আত্মাকে দেখতে পেয়েছিল। এরপর তাকে আর দেখা যায়নি। আর সত্য এটাই ছিল যে আপনি এই চার্চে আসার আগে অনেক লোক সেসব আত্মাদের শব্দ শুনতে পেত, এমনকি তাদেরকে দেখাও যেত। এমনকি এখানকার সব বাচ্চারাও দেয়ালের ওপর আঁকা চিহ্নটি দেখেছে, যেটা আপনার রুমের সামনের দেয়ালে তৈরি করা হয়েছিল। আমরা সেই সিস্টারের কথা বলছি যার বদলে আপনি এসেছেন। সেই এই ছবির মূল ভিত্তি স্থাপন করেছিল আর এই অসম্পূর্ণ ছবিটিকে সম্পূর্ণ করেছিল। আর সে এটা করেছিল কারণ সে এটা প্রমাণ করতে চেয়েছিল যে এখানে কোনো আত্মা নেই, যদিও আসলে আত্মা এখানে অবশ্যই ছিল। ওই সিস্টার যখন সেই ছবিটিকে সম্পূর্ণ করে তখন তার নাম নিচে থেকেই ব্ল্যাকবোর্ডে লেখা হয়ে যায়, আর এরপরই সে গায়েব হয়ে যায়, আর কেউ কখনো জানতেও পারেনি যে সে কোথায় হারিয়ে গেছে। রোজা তাকে বলে, আপনি যখন আমাদের টিচিং দেওয়ার জন্য প্রথম আমাদের ক্লাসে এসেছিলেন আর যখন আপনি বোর্ডে নিজের নাম লিখেছিলেন, তখন সব স্টুডেন্টরা এই জন্য ভয় পেয়ে গিয়েছিল, কারণ এই যে এই বোর্ডে নিজের নাম লেখা মানে হলো তার গায়েব হয়ে যাওয়া অথবা মৃত্যু নিশ্চিত হয়ে যাওয়া, আর এটা ঘটবেই। এর পরের দৃশ্যে আমরা সিস্টার নার্সিসাকে সন্ধ্যায় সেখান থেকে ফিরে আসতে দেখি। সে দেখে কিচেনে একজন সিস্টার মোমোর মতো কিছু একটা তৈরি করছে, আর তাকে জিজ্ঞেস করা হলে সে বলে যে সে শিশুদের জন্য আগামীকাল সকালের ব্রেকফাস্ট তৈরি করছে।
ওই সিস্টার নার্সিসাকে একটি মোমো খেতে দেয় যাতে সে এর টেস্টটা বুঝতে পারে। নার্সিসা এটা খেতেই এর টেস্ট তার কাছে অস্বাভাবিক মনে হয়, আর হঠাৎই তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসতে থাকে, আর ওই খাবারের সাথেও রক্ত বের হয়। আর এই মোমোকে মুখ থেকে বের করার পর সে দেখতে পারে যে এটা কোনো মোমো ছিল না, বরং এটি ছিল মানুষের চোখ। আর এটা দেখে নার্সিসার হৃদয় কেঁপে ওঠে আর তোর শরীর খারাপ লাগতে শুরু করে। এরপর সে যখন সামনে দেখে, সে দেখতে পায় এই চোখগুলো আর অন্য কারো নয়, বরং ওই সিস্টার নানের যে চোখ ছাড়াই তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়েছিল। আর তাকে এই অবস্থায় দেখে সে খুব আতঙ্কিত হয়ে যায়। সে অত্যন্ত জোরে চিৎকার করতে থাকে। সে সেখান থেকে দৌড়ে অন্য একটি রুমে গেলে সেখানে অন্য একজন সিস্টার তাকে গলা চেপে ধরে আর তাকে হত্যা করার জন্য চেষ্টা করতে থাকে। আর তার মুখ সাদা একটি কাপড় দিয়ে খুব শক্তভাবে ঢাকা ছিল, যা ক্রমশই টাইট হতে থাকে। এরপরে তার ঘুম ভেঙে যায়, যার ফলে সে বুঝতে পারে যে সে এতক্ষণ যা দেখছিল তা পুরোটাই স্বপ্ন ছিল। আর ঘুম ভাঙলেই চোখ খুলতেই তার দেয়ালে আঁকা চিহ্নটির দিকে চোখ যায়, যেটা এখন আগের চেয়ে আরও বড় হয়েছে, যে চিহ্নটিকে সে মুভির শুরু থেকেই দেখছে। আর ওই চিহ্নটি ধীরে ধীরে একটি মৃত মানুষের আকৃতি ধারণ করছে, যার দুটি হাত এবং মাত্র একটি পা আছে। অন্য পা আঁকা তখনও বাকি ছিল, যার জন্য এই চিহ্নটি তখনও অসম্পূর্ণ ছিল। নার্সিসা পূর্বের মতো আবারও এটিকে ইগনোর করে তার ক্লাসে চলে যায়। আর আশ্চর্যজনকভাবে আবারও বাচ্চারা আতঙ্কিত হয়ে যায় এবং অস্পষ্ট স্বরে কিছু একটা বলতে থাকে। আর বিশেষ করে রোজাকে এতটাই স্কেয়ার্ড দেখাচ্ছিল যে সে তখনই সেখান থেকে উঠে পড়ে আর দৌড়ে বাইরে বেরিয়ে যায়। নার্সিসা তখন লক্ষ্য করে যে রোজার নামটি ব্ল্যাকবোর্ডে লেখা হয়ে গেছে, আর এটি দেখা মাত্রই সে সোজা রোজাকে খুঁজতে চলে যায় যাতে সে তাকে ম্যানেজ করতে পারে, কারণ রোজাকে তখন খুবই আতঙ্কিত লাগছিল। সিস্টার নার্সিসা রোজাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে তাকে বোঝায় যে দেখো, এখানে চিন্তা করার মতো তেমন কিছু নেই, কারণ আমি তো তোমার সাথেই আছি। আর রোজা তখন কেঁদে কেঁদে বলে যে একটি মেয়ের আত্মা আমার পিছনে পড়ে গেছে, আর সে প্রতি মুহূর্তে আমার আশপাশেই আছে, যাকে শুধু আমি দেখতে পাচ্ছি। আর রোজার মুখে এমন কথা শুনে নার্সিসা খুব বড় কোনো বিপদের আভাস পেয়ে যায়। আর নার্সিসা তখন বুঝতে পারছিল না যে সে কি করবে, তার কি বা করা উচিত। এরপর সে রোজার হাত ধরে এবং দেয়ালে আঁকা ওই চিহ্নটি, মানে ওই মানুষটি আরেকটি পা এঁকে ছবিটি সম্পূর্ণ করে দেয়, যাতে পূর্বেকার সিস্টার সকরের মতো সে বলতে পারে যে এখানে কোনো আত্মা নেই, যাতে রোজার ভেতর থেকে ভয়টি চলে যায়। কিন্তু হঠাৎ করেই রোজা আরও বেশি আতঙ্কিত হয়ে যায় এবং নার্সিসাকে বলে ওঠে যে তোমার পেছনে এখন কেউ একজন দাঁড়িয়ে আছে। কিন্তু এখন এটা কোনো ছোট মেয়ের আত্মা নয়, বরং এটি কোনো ভয়ানক মহিলার আত্মা। আর এটি শোনা মাত্রই সাথে সাথে নার্সিসা পেছন দিকে তাকায়, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। আবার ঘুরে সামনের দিকে তাকাতেই সে অবাক হয়ে যায়, কারণ সে সেখানে রোজার কোনো অস্তিত্বই খুঁজে পায় না। মানে সিস্টার সকরের মতো সেও গায়েব হয়ে গেছে, যার ফলে নার্সিসা খুবই আতঙ্কিত হয়ে যায়। সিস্টার নার্সিসা আর রোজার টুইন সিস্টার দুজন মিলে রোজাকে খুব খুঁজতে শুরু করে। তারা তাকে সব জায়গায় খুঁজে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ফলে সে রীতিমতো বাধ্য হয়ে হেডনানকে জানায়, আর যা জানতে পেরে হেডনান তাকে বকাবকি করতে শুরু করে। সে নার্সিসার উপর খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে এই স্কুল থেকে চলে যেতে বলে। আর হেডনানের আচরণ দেখে মনে হচ্ছিল যে এখানে যা যা অস্বাভাবিক ঘটনা ঘটছে তা সম্পর্কে সে নার্সিসাকে জানতে দিতে চাইছে না। কিন্তু নার্সিসা রোজারকে খোঁজার জন্য একটি ছোট রুমের ভেতর ঢুকে পড়ে, কিন্তু সে আর সেখান থেকে বেরোতে পারে না, কারণ কেউ একজন রুমটির দরজা বাইরে থেকে লক করে দিয়েছে। সে তার সামনে অনেকগুলো চোখ দেখতে পায়, যারা ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়েছিল, আর কতগুলো হাত তাকে ধাওয়া করতে থাকে। তারা তাকে ভয় দেখায় এবং হত্যা করার চেষ্টা করে। নার্সিসা যিশুর নাম নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে যেতেই হঠাৎই তার সামনে রোজার মৃতদেহ এসে পড়ে। সে সেটা দেখে খুব কষ্ট পায়। এরপর রোজার মৃতদেহটিকে সে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, আর তখন নার্সিসা খুব কাঁদছিল। এরপর সে স্কুল থেকে চলে যায়, আর সূর্যের দিকে তাকাতেই সে দেখতে পায় সেখানে সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে, ঠিক তার ছোটোবেলায় যেমনটি ঘটেছিল। আর ঠিক তখনই
তেমনিভাবেই সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। আর তার কিছুক্ষণ পর সূর্যগ্রহণ সরে গিয়ে পৃথিবী আলোয় ভরে ওঠে, কিন্তু সে তখন হাঁটু গেড়ে বসেছিল এবং সূর্যের দিকে তাকিয়েছিল, আর সে এক মুহূর্তের জন্য সূর্য থেকে তার চোখ সরায়নি। আর এর সাথেই নার্সিসা তার দৃষ্টিশক্তি চিরকালের মতো হারিয়ে ফেলে আর সে অন্ধ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই ছিল যে নার্সিসা অন্ধ হওয়া সত্ত্বেও সে সব কিছুই দেখতে পেত, যে কখন কি ঘটছে। আর এটাই ছিল সেই সময় যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, মানে সে অতীত দেখতে পাচ্ছিল। নার্সিসা দেখতে পায় যুদ্ধের সময় কিছু ডাকাত এসে এই চার্চে প্রবেশ করে এবং একজন ডাকাত সকরকে শারীরিকভাবে নির্যাতন করে, যা থেকে সিস্টার নার্সিসা চিৎকার করে কাঁদতে থাকে। আর তার চিৎকার শুনে বর্তমানে থাকা সবাই বুঝতে পারে যে নার্সিসা অন্ধ হয়ে গেছে। আর এটি বুঝতে পেরে সবাই নার্সিসাকে ধরে তার রুমে দিয়ে আসে। এরপর নার্সিসা আবার সিস্টার সকরোর ছবি হাতে নিয়ে তুলে নেয় এবং আবার সে অতীতের সাথে নিজেকে কানেক্ট করতে সমর্থ হয়। আর এরপর সিস্টার সকরোর সাথে আর কি ঘটে সেটা সে দেখতে শুরু করে। ওই ডাকাত সকরোর সাথে শারীরিক নির্যাতন করেছিল, যার ফলে সে প্রেগনেন্ট হয়ে যায় এবং সকরো একটি কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু মাদার সুপিরিয়র মোটেও চাইছিলেন না যে সিস্টার সকরোর জন্য এই চার্চের রেপুটেশন নষ্ট হয়ে যাক, আর সে কখনো সকরোকে বাইরে বের হতে দেয়নি। আর নার্সিসা এই সবই দেখতে পাচ্ছিল। তখন সকরো আত্মা বর্তমান সময়ে তার সামনে এসে উপস্থিত হয়, কিন্তু এখন সে সকরো সম্পর্কে সবই জানতে পেরে গেছে যে তার সাথে কি অন্যায় হয়েছে। আর তখন অতীতে সে সিস্টার সকরোর হাত ধরে, সে সকরোর সাথে অতীতে চলে যায়। সেখানে সে সকরোর মেয়ে কিভাবে বড় হচ্ছিল সেটা দেখতে পায়। কিন্তু একদিন তার মেয়ে অনেক কঠিন জ্বরে পড়ে যায়। হেড নান এবং সেখানে থাকা অন্যান্য সিস্টাররা তবুও তাকে চিকিৎসার জন্য ডক্টরের কাছে নিয়ে যায়নি, কারণ তারা ভেবেছিল যে যদি তাকে চার্চের বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে সবাই সিস্টার সকরো আর ডাকাতের সম্পর্কে সব কিছু জেনে যাবে, ফলে এই চার্চের সুনাম নষ্ট হয়ে যাবে। এই কারণে তারা সকরোকে রুমে বন্দি করে রাখে এবং অন্য একটি রুমে, মানে বাথরুমের ভেতরে তার জ্বর সারানোর ব্যবস্থা করে। আর ওই বাথরুমের বাথটাবটি ঠান্ডা পানিতে পূর্ণ করে নেওয়া হয়। তারা মেয়েটিকে সেই পানির মধ্যে ছেড়ে দেয়। যেহেতু জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছিল, তাই তারা তাকে ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখেছিল, কিন্তু পানিটা ছিল অত্যাধিক ঠান্ডা, যা সহ্য করতে না পেরে মেয়েটি হাত পা ছুটতে শুরু করে। আর সে মাথায় খুব জোর আঘাত পায়, যার ফলে তার মাথা থেকে ব্লিডিং হতে থাকে। আর হঠাৎই সে সাড়া দেওয়া বন্ধ করে দেয়। আর তাদের ভুল সিদ্ধান্তের কারণে তাদের হাতেই মেয়েটির মৃত্যু হয়। আর সকরো যখন বুঝতে পেরে যায় যে তার মেয়েটি আর বেঁচে নেই, সে সেই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আর অতীতের এসব ঘটনাগুলো জানতে পেরে নার্সিসা খুব কষ্ট পায়। এরপর নার্সিসা সেই রুমে যায় যেখানে তারা তিনজন মিলে সিস্টার সকরোকে লক করে রেখেছিল। ওই রুমটিকে সবসময় তালাবদ্ধ করে রাখা হয়, আর এখানে কারোরই ঢোকার অনুমতি নেই। ওই রুমের দরজা খোলার সাথে সাথে সে দুটো সময়কে পাশাপাশি দেখতে শুরু করে। একটি সময় হচ্ছে অতীত আর একটি বর্তমান। আর এখানে অতীত ও বর্তমান দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। যখন সেই রুমটি খোলে তখনই সে অতীত দেখতে পায়, যেখানে আমরা সিস্টার সকরোকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখি। আর বর্তমানে তার লাশ অতীতে ঘুরে বেড়ায়, যেখানে তার আত্মা তাদের তিনজনকে ভয় দেখাতে শুরু করে, যারা তিনজন সকরোর মেয়ের মৃত্যুর জন্য দায়ী ছিল। আর তারা হলো মাদার সুপিরিয়র, হেডনান এবং অন্য একজন সিস্টার। সকরো অতীতে গিয়ে ওই হেডনানের মুখমণ্ডল খুব ভয়ঙ্করভাবে থেতলে দেয়, আর সেই সাথে বর্তমানেও তার মৃত্যু ঘটে। এরপর সে মাদার সুপিরিয়রের কাছে যায় এবং তার মাথাটি ধরে বাথটাবের পানিতে ডুবিয়ে ধরে রাখা হয়, ফলে একইভাবে খুব কষ্ট পেয়ে তার মৃত্যু হয়। এরপর সকরো তৃতীয়জন সিস্টারকে হত্যা করে, আর এভাবেই সে তার সাথে অতীতে করা অন্যায়ের প্রতিশোধ নেয়। আর যে চেয়ারটি নার্সিসার রুমে নড়াচড়া করত আর শব্দ করে হঠাৎ পড়ে যেত, এটা দ্বারা সকরো তার উপস্থিতি বোঝানোর চেষ্টা করত। আর রোজা সেই মেয়েটির আত্মাকে দেখতে পেত, যেটা ছিল সকরোর মেয়েরই আত্মা। আর এরপর স্কুলটিতে সম্পূর্ণ শান্তি ও সম্প্রীতি বিরাজ করছিল, আর সব কিছু স্বাভাবিক আর সুন্দর হয়ে যায়। আর সব দিক থেকে এটি নিরাপদ হয়ে যায়, কারণ তাদের উপর করা অন্যায়ের প্রতিশোধ তখন সম্পূর্ণ হয়ে গিয়েছিল। ওই নান, মাদার সুপিরিয়র আর অন্য একজন নানের মৃত্যুর পর থেকে আর কোনো ভৌতিক ঘটনা সেখানে ঘটেনি। আর কেউ সেখানে আর কোনো আত্মাকেও দেখতে পায়নি, না ওই
সিস্টার সকরো না তার মেয়ের। এরপর আমাদের 40 বছর পরের দৃশ্য দেখানো হয়, তখন 1991 সাল, যখন ওই চার্চ স্কুলটি অনেক ডেভেলপড হয়ে গেছে, সেটি আরও অনেক বড় এবং আরও সুন্দর হয়ে গেছে। এখানে এখন অনেক স্টুডেন্ট আসে এবং পড়াশোনা করে এখন, আর সিস্টার নান এখন এটাকে পরিচালনা করেন। আর সে এখানে অনেক বৃদ্ধ অবস্থায় আমরা তাকে দেখতে পাই, কিন্তু এখনও সে শিশুদের টিচিং দেয়, আর এর সাথে মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়।